হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব অর্থ কমিশন সম্পর্কে, অর্থাৎ ফাইন্যান্স কমিশন। এই ফাইন্যান্স কমিশনটা কি, এর গঠন কি, আর এর কার্যাবলী অর্থাৎ এর কি কাজ, তা সমস্ত বিস্তারিত আলোচনা করব। এবং বর্তমান এখন পর্যন্ত কতগুলি ফাইন্যান্স কমিশন গঠন করা হয়েছে এবং কে এই ফাইন্যান্স কমিশন গঠন করে, তার সমস্ত বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন। ইংরেজিতে বললে ফাইন্যান্স কমিশন। তাহলে এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনটা কি? তাহলে আমাদের ভারতের সংবিধানের এটি একটি স্থায়ী সংস্থা, অর্থাৎ ভারতের সংবিধানের 280 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। আর এই অর্থ কমিশন কে গঠন করবে? মনে রাখবে যে অর্থ কমিশন কিন্তু ভারতের রাষ্ট্রপতি গঠন করে থাকে। রাষ্ট্রপতি গঠন করে থাকে কত বছর অন্তর অন্তর? মনে রাখবে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি কি করে? যে অর্থ কমিশন গঠন করে। কিসের জন্য? যে আমাদের যে রাজ্য সরকার আছে এবং যে কেন্দ্র সরকার আছে তার মধ্যে অর্থের, সরকার যা ট্যাক্স কালেক্ট করে আমাদের কাছ থেকে, কর আদায় করে, তা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে কিভাবে বণ্টিত হবে। অর্থাৎ রাজ্য সরকারের কাছে কত টাকা যাবে, অর্থাৎ 28টি যে রাজ্য আছে ভারতে, সেই 28টি রাজ্যের কাছে কত টাকা যাবে এবং কেন্দ্র সরকারের কাছে কত টাকা যাবে, তার যে বন্টন সেটা করার দায়িত্ব হচ্ছে এই অর্থ কমিশনের। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই অর্থ কমিশনটার কাজ কি। আর এটা ভারতের সংবিধানের 280 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। আর এটা একটা কি? এটা একটা সাংবিধানিক সংস্থা, কারণ এটা সংবিধানে এটা গঠনের প্রভিশনস দেওয়া আছে 280 নম্বর আর্টিকেলে। আর এটা মনে রাখবে এটা একটা আধা বিচার বিভাগীয় সংস্থা, আধা বিচার বিভাগীয় সংস্থা। আধা বিচার বিভাগীয় সংস্থা অর্থাৎ কোয়াসি জুডিশিয়াল একটা সংস্থা। ঠিক আছে, কিসের জন্য বলা হয় একে আধা বিচার বিভাগীয়? অর্থাৎ আদালত যেমন কোনো একজন ব্যক্তিকে বা সরকারের কোনো তথ্য আদালত কিন্তু জানতে আর কি চাইতে পারে, ঠিক তেমনি এই অর্থ কমিশনও কি করতে পারে? যে কোনো একজন ব্যক্তিকে ডেকে ইনকোয়ারি করতে পারে। এই অর্থ কমিশনের কাজ কি? যে এই অর্থ কমিশনের কাজ হচ্ছে 5 বছরে সরকার আর কি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে কত টাকা বণ্টিত হবে সেই সব কিছু বিষয়ে রিপোর্ট পেশ করা এই অর্থ কমিশনের কাজ। আর এই অর্থ কমিশন কাকে রিপোর্টটা পেশ করবে? মনে রাখবে যে অর্থ কমিশন রাষ্ট্রপতিকেই কিন্তু রিপোর্টটা পেশ করবে। তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি যে 280 নম্বর আর্টিকেলের দ্বারা রাষ্ট্রপতি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি গঠন করে? যে অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন গঠন করে। আর সেই অর্থ কমিশন সেই রিপোর্টটা কার কাছে দেবে? রাষ্ট্রপতির কাছেই দেবেন। আর সেই রাষ্ট্রপতি কি করবে? যে সেই যে রিপোর্টটা সেটা পার্লামেন্টে পেশ করবেন, অর্থাৎ পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা এই দুটি কক্ষে পেশ করবেন। এই অর্থ কমিশন যেই নির্দেশ বা প্রস্তাব রাখবে সেই নির্দেশ বা প্রস্তাব সরকার মানতেও পারে বা নাও মানতে পারে, অর্থাৎ বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, নন বাইন্ডিং। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। তাহলে এতটুকু মনে রাখার পরে এখন তোমাদের জানতে হবে এর গঠনটা কি, অর্থাৎ এই ফাইন্যান্স কমিশন অর্থাৎ অর্থ কমিশনে কে কে থাকে, মেম্বার কারা। ঠিক আছে, তাহলে এবার মেম্বার দেখো কারা। এটা গঠন অর্থাৎ কম্পোজিশন অফ ফাইন্যান্স কমিশন। তাহলে গঠনের মধ্যে মনে রাখবে একজন থাকবে হচ্ছে সভাপতি বা চেয়ারম্যান, একজন সভাপতি বা চেয়ারম্যান বলতে পারো। আর চারজন থাকবে অন্য সদস্য। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনে টোটাল আর কি। এই কমিশনে টোটাল কতজন সদস্য থাকে? মনে রাখবে 4 জন আর একজন, টোটাল 5 জন, কিন্তু 5 জন সদস্য থাকে। বোঝা গেল? তাহলে এই একজন হচ্ছে সভাপতি আর 4 জন হচ্ছে অন্য সদস্য। তাহলে এই 5 জন মিলে একটা আমাদের ভারতে অর্থ কমিশন গঠিত হয়, আর সেটা রাষ্ট্রপতি গঠন করে। তাহলে এবার তোমাদের জানতে হবে যে অর্থ কমিশন সবার প্রথমে কবে গঠিত হয়েছিল?
তাহলে মনে রাখবে যে 22শে নভেম্বর 1951 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারের দ্বারা এই 22শে নভেম্বর 1951 সালে কি করা হয় যে একটা এই অর্থ কমিশন গঠনের কথা বলা হয়। তারপরে সেই অর্থ কমিশনটা কাজ করে হচ্ছে 1952 থেকে 1957 পর্যন্ত, ঠিক আছে। তারপরে 1952 সাল থেকে কিন্তু এই কমিশনটা কাজ করা শুরু করে। তাহলে যদি পরীক্ষায় আসে সবার প্রথমে এই অর্থ কমিশন কত সালে গঠিত হয়, উত্তর কিন্তু 1951 হবে না, উত্তর হবে 1952। কারণ 1951 সালে 22শে নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের দ্বারা গঠনের কথা বলা হয়, কিন্তু গঠিত হয় কবে, অর্থাৎ কাজ করা কবে শুরু করে এই কমিশন প্রথমে। তাহলে ফার্স্ট এই অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কবে গঠিত হয়, 22শে নভেম্বর 1951 সালের প্রেসিডেন্সিয়াল অর্ডারের দ্বারা। 1952 সালে কিন্তু গঠিত হয় এই প্রথম যে ফাইন্যান্স কমিশন সেটা, আর সেটা কাজ করে 1952 থেকে 1957 পর্যন্ত। একটু পরে আর কি শেষে আলোচনা করবো আরও বিস্তারিত যে বর্তমানে কোন ফাইন্যান্স কমিশন চলছে। বর্তমানে 16th অর্থাৎ 16তম ফাইন্যান্স কমিশন কিন্তু নিয়োগ করা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আলোচনা করব, শুধু এটা মনে রাখো যে কবে গঠিত হয়েছিল সবার প্রথমে, ঠিক আছে। আর এই সময় যে আর কি প্রথম যে এই অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশনের সভাপতি ছিলেন তিনি ছিলেন কে.সি. নিয়োগী, ঠিক আছে, সেটা মনে রাখবি, কে.সি. নিয়োগী। আবার আলোচনা করবো একটু পরে। তাহলে তার আগে এখন দেখে নাও যে এই যে একজন সভাপতি থাকে আর 4 জন অন্যান্য সদস্য থাকে, তাদের কি কি যোগ্যতা থাকা উচিত, ঠিক আছে। এবার দেখো এই অর্থ কমিশনের যে একজন সভাপতি থাকে এবং 4 জন অন্যান্য সদস্য থাকে, তাদের কি কি যোগ্যতা থাকতে হবে সেটা এখানে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে সভাপতির কি যোগ্যতা থাকতে হবে। সভাপতিকে জনস্বার্থ বিষয়ে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাহলে একজন ব্যক্তি যিনি এই অর্থ কমিশনের সভাপতি হবেন তাকে কিন্তু জনস্বার্থ বিষয়ে অর্থাৎ পাবলিক অ্যাফেয়ার্সে আর কি অভিজ্ঞতা থাকতে হবে। জনস্বার্থ বিষয়ে অর্থাৎ সরকারের কোনো বিভাগে কাজ করার একটা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে যে বাকি 4 জন সদস্য থাকবে, একজন তো হয়ে গেল সভাপতি, তার কি যোগ্যতা থাকতে হবে, তাকে জনস্বার্থ বিষয়ে অর্থাৎ পাবলিক অ্যাফেয়ার্সে অভিজ্ঞতা থাকতে হবে। আর যে বাকি 4 জন সদস্য তাদের যোগ্যতা কি, একজনকে হতে হবে হাইকোর্টের বর্তমান বিচারপতি বা পূর্বতন বিচারপতি বা সমযোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তাহলে এমন একজন ব্যক্তি যিনি বর্তমানে হাইকোর্টের একজন বিচারপতি আছেন বা পূর্বতন বিচারপতি অর্থাৎ এখন বিচারপতি আর কি রিটায়ার্ড করেছে এমন কোনো, ঠিক আছে, বিচারপতি ছিলেন আগে তারপর এখন রিটায়ার্ড করেছেন এমন ব্যক্তি বা সমযোগ্যতা সম্পন্ন ব্যক্তি। অর্থাৎ একজন হাইকোর্টের বিচারপতি হতে গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু এই যে অর্থ কমিশনের একজন সদস্য হবেন। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সরকারের অর্থ সম্বন্ধীয় বিষয়ে দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে আরেকজন ব্যক্তি থাকবে যিনি কিনা সরকারের অর্থ সম্বন্ধীয় বিষয়ে দক্ষতা সম্পন্ন একজন হতে হবে। তারপরে হচ্ছে জনপ্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা অর্থ বিভাগের প্রশাসনের দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে এমন একজন ব্যক্তি যিনি আর কি সরকারের যে জনপ্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেই বিষয়ে এবং অর্থ বিভাগে, ঠিক আছে, অর্থ বিভাগের যে প্রশাসন সেই বিষয়ে দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে অর্থনীতিতে বিশেষজ্ঞ একজন, ঠিক আছে, একজন আর কি অর্থনীতিতে যিনি আর কি বিশেষজ্ঞ একজন স্পেশালিস্ট তাকে কিন্তু নিয়োগ করা হবে। তাহলে এই ছিল যোগ্যতা, একজন সভাপতি আর 4 জন সদস্যের কি কি যোগ্যতা থাকা উচিত। এবার দেখব যে এই অর্থ কমিশনের কি কি কাজ আছে, ঠিক আছে। এবার জানবো যে এই অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশনের ক্ষমতা ও কার্যাবলী অর্থাৎ কি কি কাজ করে থাকে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে অর্থ কমিশনের প্রধান কাজ কি, যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে কিভাবে অর্থ বণ্টিত হবে তার বিষয়ে রিপোর্ট দেওয়া এই কমিশনের প্রধান কাজ। দেখো ফার্স্ট কাজ হচ্ছে, দেখো লেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে কর ব্যবস্থা আর কি সুষ্ঠু বন্টন। দেখো আমাদের কাছ থেকে সরকার কি নেয়, যে ট্যাক্স নেয়, আমাদের কাছ থেকে সরকার যে কর অর্থাৎ ট্যাক্স বা রাজস্ব যেটাই ধরো তুমি, যে এইটা যে কালেক্ট করে তারপরে সেটা রাজ্য সরকারের কাছে কতটা যাবে এবং কেন্দ্র সরকারের কাছে কতটা থাকবে সেটার জন্য সুপারিশ দেয় হচ্ছে এই ফাইন্যান্স কমিশন। ধরো কেন্দ্র সরকারের
ট্যাক্স কালেক্ট হয়েছে 1000 করোড় টাকা, ঠিক আছে। তাহলে এই 1000 করোড় টাকার মধ্যে ধরো তার 50% কী করলো, যে কোথায় দিল, যে রাজ্য সরকারকে দেবে। তাহলে সেই 50% যে রাজ্য সরকারকে দেবে, সেই 50% আলাদা করে সেই 50%-এর থেকেও কোন সরকারকে, অর্থাৎ কোন রাজ্য সরকারকে, ভারতে 28টি রাজ্য আছে, সেই প্রত্যেকটি 28টি রাজ্যকে কত কত আর কি ট্যাক্স দেওয়া হবে, কতটা টাকা ডিস্ট্রিবিউশন করা হবে, সেটা কিন্তু এই কমিশনের ঠিক করবে। আর যে রাজ্যকেই কিন্তু দেবে, এখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের কথা আসবে না, কারণ কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু ডাইরেক্ট কেন্দ্র থেকেই পরিচালিত হচ্ছে। তাহলে এখানেতে কোনো আর কি অর্থের বন্টনের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এখানের মধ্যে শুধু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে অর্থের বন্টন হবে, সেটাই কিন্তু এই কমিশন সুপারিশ দিয়ে থাকে। তারপরে যে ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে আছে, সেটা হচ্ছে কেন্দ্র কর্তৃক রাজ্যগুলিকে অনুদান প্রদানের নীতি স্থির করা। দেখো, কেন্দ্র কর্তৃক অর্থাৎ কেন্দ্র সরকার কি করবে, যে রাজ্য সরকারগুলিকে গ্র্যান্টস ইন এইড অর্থাৎ অনুদান প্রদান করবে। এই যে গ্র্যান্টস ইন এইড অর্থাৎ অনুদান প্রদান করে, এটা সম্ভবত হিলি স্টেট অর্থাৎ নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি আছে, অর্থাৎ উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে, তার উন্নতির জন্য কিন্তু কেন্দ্র সরকার এই গ্র্যান্টস ইন এইড অর্থাৎ অনুদান প্রদান করে থাকে সেই রাজ্যগুলিকে। তাহলে এর যে সুপারিশ অর্থাৎ রিপোর্ট, সেটাও কিন্তু এই অর্থ কমিশনের কাজের মধ্যে পড়ে। তারপরে দেখো, রাজ্য অর্থ কমিশনের সুপারিশে পঞ্চায়েত ও পৌরসভার সম্পদ বৃদ্ধিতে সাহায্য করার জন্য কিভাবে রাজ্যের সঞ্চিত তহবিল বাড়ানো হবে সে সম্পর্কে ব্যবস্থা নেওয়া। রাজ্য অর্থ কমিশন যেরকম কেন্দ্রীয় লেভেলে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া থাকে, সেরকম রাজ্যের মধ্যেও কিন্তু স্টেট ফাইন্যান্স কমিশন থাকে। তাহলে স্টেট ফাইন্যান্স কমিশনের কাজ হচ্ছে যে রাজ্যের মধ্যে যে পৌরসভা থাকে অর্থাৎ মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত থাকে, যে আমাদের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে তার 3টা স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানে যে টাকা অনুদান আর কি দেবে, সেখানে যে আর কি অর্থের যে ডিস্ট্রিবিউশন হবে সেটা কিভাবে হবে, সেই ব্যাপারে কি করে থাকে, যে রাজ্য অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েত এবং পৌরসভার সম্পদ কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে কি করে, যে রাজ্যের যে সঞ্চিত তহবিল তা কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে এই ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া কি করে, যে রাজ্যের যে অর্থ কমিশন তার সুপারিশের ভিত্তিতে পঞ্চায়েত এবং যে পৌরসভা আছে তাকে কিভাবে আর কি সমৃদ্ধ করা যায় অর্থের দিক থেকে, এবং রাজ্যের সঞ্চিত তহবিল কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করে থাকে। তারপরে হচ্ছে, এটা মনে রাখবে যে অর্থ কমিশনের পরামর্শ গ্রহণের সরকার বাধ্য নয়। তাহলে অর্থ কমিশনের যে পরামর্শ, এটা কিন্তু নন বাইন্ডিং, অর্থাৎ সরকার মানতেও পারে আবার নাও মানতে পারে, এটা সরকারের উপরে। কিন্তু যদি সরকার সেটা না মানে, তাহলে সরকারকে পার্লামেন্টে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ এটা বিরোধী যে দলগুলি থাকবে সেই বিরোধী দলের কিন্তু সরকারের কিন্তু সেই বিরোধী দলের মুখোমুখি হতে হবে। তাহলে সেখানে বিরোধী দল কি করতে পারে, যে প্রশ্ন করতে পারে যে এই অর্থ কমিশন অর্থাৎ এই ফাইন্যান্স কমিশনের যে সুপারিশ সেটা কেন সরকার মানলো না। ঠিক আছে, তাহলে এটা সরকারকে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, এখন পর্যন্ত ভারতে কিন্তু টোটাল 16 বার কিন্তু অর্থ কমিশন গঠিত হয়েছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু 16তম অর্থ কমিশন চলছে। ফার্স্ট যে অর্থ কমিশন অর্থাৎ ফার্স্ট ফাইন্যান্স কমিশন গঠিত হয় কিন্তু 1951 সালের প্রেসিডেন্সিয়াল অর্ডারের দ্বারা গঠন করার কথা বলা হয়, কিন্তু সেটা কাজ কবে থেকে শুরু করে, 1952 থেকে 57-র মধ্যে কিন্তু এর আর কি যে ডিউরেশন থাকে, সেটা কাজের ডিউরেশন ছিল 1952 থেকে 57 পর্যন্ত। আর এই যে প্রথম ফার্স্ট যে এই ফাইন্যান্স কমিশন, তার চেয়ারম্যান কে ছিল বা সভাপতি কে ছিল, কে.সি. নিয়োগী। তাহলে নামটা মনে রাখবে যে কে.সি. নিয়োগী ছিল ভারতের যে প্রথম অর্থ কমিশন তার সভাপতি। তারপরে এভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে আস্তে আস্তে 15তম যে আর কি অর্থ কমিশন বসে, সেটা বসে হচ্ছে 2017 সালে কিন্তু এটাকে অ্যাপয়েন্ট করা হয়। ঠিক আছে, 2017 সালে অ্যাপয়েন্ট করা হয়, কিন্তু তার কাজের ডিউরেশন ছিল হচ্ছে 2020 থেকে 26-এর মধ্যে। ঠিক আছে, এখন বর্তমানে যেই ফাইন্যান্স কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারের টাকা আর কি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বণ্টিত হচ্ছে 2024-এ, সেটা কিন্তু এই 15th ফাইন্যান্স কমিশনের সুপারিশেই কিন্তু বর্তমানে কিন্তু ডিস্ট্রিবিউশন চলছে। আর 2024-এ কিন্তু
16th অর্থাৎ 16তম ফাইন্যান্স কমিশন গঠন করা অ্যাপয়েন্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন বর্তমানে যে অ্যাপয়েন্ট করা হয়েছে, যার চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ আর কি পানাগড়িয়া, এই অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে, তার সভাপতিত্বে যে 16th ফাইন্যান্স কমিশন গঠন করা হয়েছে, এই যে কমিশন 16তম কমিশন যে সুপারিশ দেবে, তার ভিত্তিতে যে কাজ চালু হবে, অর্থাৎ তার ভিত্তিতে যে কাজ শুরু হবে, সেটা হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইয়ার কত তারিখ থেকে কত তারিখ মনে রাখবে, যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত সময়কে বোঝায়। তাহলে 2026 সালের 1 এপ্রিল অর্থাৎ 2026 সালে যে আর কি ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে, সেই বছর থেকে কিন্তু এই 16th ফাইন্যান্স কমিশনের যে সুপারিশ দেবে, তার ভিত্তিতে কাজ শুরু হবে। অর্থাৎ বন্টন রাজ্য সরকারের মধ্যে কেন্দ্র সরকারের মধ্যে কীভাবে অর্থ বন্টিত হবে, সেই ব্যাপারে কাজ শুরু হবে। আর 2017-র ভিত্তিতে 2017 সালে যেটা 15th ফাইন্যান্স কমিশন গঠন করা হয়েছিল, তার ভিত্তিতে 2020 থেকে 2026-এর মধ্যে কিন্তু বর্তমানে এই কমিশনের ভিত্তিতেই কাজ চলছে। আর 2015 সালের যে ফাইন্যান্স কমিশনের সভাপতি ছিলেন, অর্থাৎ চেয়ারম্যান ছিলেন, তার নাম হচ্ছে NK সিং, ঠিক আছে। তাহলে NK সিং ছিলেন 15তম অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশনের সভাপতি। আর বর্তমানে কিন্তু 16th অর্থাৎ 16তম ফাইন্যান্স কমিশন গঠিত হয়েছে 2024 সালে, যার যে সভাপতি তিনি হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। তাহলে এই নামটি মনে রাখবে, সভাপতির নাম, যে বর্তমানে ফাইন্যান্স কমিশনের সভাপতিকে অরবিন্দ পানাগড়িয়া। আর সেটা কাজ কবে থেকে শুরু করবে? 1 এপ্রিল 2026 থেকে। বোঝা গেল। আর এটা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু রাষ্ট্রপতি গঠন করে থাকে, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এই অর্থ কমিশন। তাহলে এই ছিল আজকের আলোচনা অর্থ কমিশন সম্পর্কে। তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।